জেলা প্রশাসকের অফিসে হঠাৎ আগমন ঘটল এক দরিদ্র স্বামীর, আর ডিএম সাহিবার যা প্রতিক্রিয়া দেখালেন তাতে সকলের চোখ ছলছল করে উঠল জলে। শহরের সবচেয়ে ভিড়সম্পন্ন এলাকায়, যেখানে ক্ষমতা এবং প্রশাসনিক কড়াকড়ির ছোঁয়া প্রত্যেকটি ইটের মধ্যে গভীরভাবে অনুভূত হয়ে থাকে, বাইরে ছিল প্রখর রোদের তেজ। কিন্তু জেলা প্রশাসকের বিশাল চেম্বারের অভ্যন্তরে এয়ার কন্ডিশনারের হালকা গুঞ্জন এবং ফাইল উল্টানোর স্বল্প শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। চেয়ারে বসেছিলেন ফাতিমা রহমান। ফাতিমা এই জেলার জেলা প্রশাসক ছিলেন। তার নামই ছিল যথেষ্ট, কঠোর, সততাপূর্ণ এবং সিদ্ধান্ত গ্রহণে পাথরের মতো দৃঢ়। তার কলমের একটি ডগা দিয়ে হাজারো জীবন পরিবর্তিত হয়ে যেত। সাদা রঙের হ্যান্ডলুম শাড়ি, কবজিতে বাঁধা সরু ঘড়ি এবং মুখে এমন একটি তেজ যা কাউকে চোখ নামাতে বাধ্য করত। কিন্তু আজ অজানা কারণে ফাতিমার মন অস্থির হয়ে উঠেছে। তিনি ফাইলে স্বাক্ষর করছিলেন, কিন্তু তার মনোযোগ বারবার জানালার বাইরে চলে যাচ্ছিল, যেখানে গেটে দাঁড়ানো পুলিশ এবং ভিড়ের মাঝে কিছু অস্বাভাবিক নড়াচড়া হচ্ছিল। মাহমুদ সাহেব, ফাতিমা মাথা না তুলে তার পিএকে ডাকলেন। জি ম্যাডাম। মাহমুদ সাহেব তৎক্ষণাৎ হাজির হয়ে গেলেন। বাইরে কেমন শোরগোল? কোনো প্রতিনিধি দল এসেছে কি? মাহমুদ সাহেব জানালা থেকে উকি মেরে দেখলেন এবং তারপর একটু দ্বিধানে পড়ে বললেন, না ম্যাডাম, কোনো প্রতিনিধি দল নেই। আসলে সেটা একটা উন্মাদ ভিক্ষুক। সকাল থেকে গেটে দাঁড়িয়ে আছে এবং ভিতরে আসার জেদ ধরেছে। প্রহরী তাকে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু সে মানছেই না। বলছে যে তাকে ফাতু থেকে দেখা করতে হবে। হয়তো মানসিক ভারসাম্য ঠিক নেই। ফাতু? এই শব্দ শুনতেই ফাতিমার হাতে ধরা কলম থেমে গেল। হৃদয়ের স্পন্দন এক মুহূর্তের জন্য যেন স্থির হয়ে গেল। এই পুরো জেলায়, পুরো প্রশাসনে, এমনকি তার নিজের পরিবারেও এখন তাকে কেউ ফাতু বলে না। সবাই ম্যাডাম, কালেক্টর সাহিবা বা ফাতিমা জি বলে। ফাতু নাম তো অতীতের সেই বন্ধ দরজার পিছনে ফেলে এসেছে, যাকে তিনি বছরের আগে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফাতিমা নিজেকে সামলে নিলেন। উন্মাদ? তিনি ধীর সরে জিজ্ঞাসা করলেন। জি ম্যাডাম, কাপড় ছেঁড়া, চুল উস্কো খুস্কো, শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। প্রহরী তাকে পুলিশের হাতে তুলে দিতে চলেছে। মাহমুদ সাহেব পরিস্থিতি স্পষ্ট করে বললেন। হঠাৎ বাইরে থেকে একটা চিৎকার শোনা গেল। সেই আওয়াজ দুঃখ এবং জেদে ভরা ছিল। ফাতু, একবার বাইরে আয়, দেখ তোর রাহাত এসেছে। সেই আওয়াজ, সেই পুকার, সেই নাম, রাহাত। ফাতিমা চেয়ার থেকে এমন করে উঠলেন যেন বিদ্যুৎ স্পর্শ হয়েছে। তার চেয়ার পিছনে গড়িয়ে গেল। মাহমুদ সাহেব এবং চেম্বারে উপস্থিত অন্যান্য কর্মকর্তারা অবাক হয়ে গেলেন। ডিএম সাহিবা যে কখনো তার জায়গা থেকে অসভ্য না হয়ে চলতেন না। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। চোখে একটা এমন ভয় এবং আশার মিশ্রণ ছিল যা কেউ বোঝাতে পারেনি। ম্যাডাম? মাহমুদ সাহেব ঘাবড়ে জিজ্ঞাসা করলেন। কিন্তু ফাতিনা কিছু শোনেননি। তিনি তার চেম্বারের বাইরের দরজার দিকে ছুটলেন। গাম্ভীর্য, প্রোটোকল, পদ সবকিছু সেই একটা আওয়াজের সামনে ছোট হয়ে গেছে। বাইরের দৃশ্য অদ্ভুত ছিল। দুই পুলিশকর্মী একটা খুবই নোংরা ছিন্ন মানুষকে টেনে জিপের দিকে নিয়ে যাচ্ছিল। সেই মানুষের কাপড় ছিন্ন ভিন্ন ছিল, দাড়ি লম্বা হয়ে গেছে এবং পায়ে চপ্পল পর্যন্ত ছিল না। রোদে পোড়া তার মুখ ধুলো এবং মাটিতে মাখা ছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা ছিল, একটা উন্মাদনা যা হার মানতে প্রস্তুত ছিল না। ছাড়ো আমাকে, আমাকে ফাতিমা থেকে দেখা করতে হবে, সে আমাকে চেনে, সেই ভিক্ষুক চিৎকার করছিল। চুপ কর উন্মাদ, ডিএম ম্যাডাম তোর মতো ভিক্ষুকদের সাথে দেখা করবে? হাবিলদার তাকে লাঠি দেখিয়ে ধমক দিল। তখনই পিছন থেকে একটা কড়া আওয়াজ গুজে উঠল, থামো। এই আওয়াজ এতটা জোরালো এবং প্রভাবশালী ছিল যে পুরো এলাকা নীরব হয়ে গেল। পুলিশকর্মীরা যারা সেই ভিক্ষুককে টেনে নিয়ে যাচ্ছিল তৎক্ষণাৎ থেমে গেল এবং সোজা হয়ে স্যালিউট করল। জয় হিন্দ ম্যাডাম। ফাতিমা সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। তার শ্বাস ফুলে উঠছিল। রোদ তার চোখে বিঁধছিল, কিন্তু তার চোখ শুধু এবং শুধু সেই ছিন্ন মানুষের উপর আটকে ছিল। ভিড়ে নীরবতা ছড়িয়ে গেল। সবাই দেখছিল যে কঠোর ডিএম সাহিবা একটা ভিক্ষুকের জন্য বাইরে কেন এলেন। সেই ভিক্ষুক, যে এখন পুলিশের ধরা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে, ধীরে ধীরে ঘুরল। সে তার ঝাপসা চোখ দিয়ে সিঁড়িতে দাঁড়ানো সেই মহিলাকে দেখল। সেই সরলতা, সেই তেজ, শুধু এখন তিনি একটা বড় পদে ছিলেন। তার শুকনো পাপড়ি দিয়ে আঁকা ঠোঁটে একটা হাসি ভেসে উঠল। একটা এমন হাসি যাতে দুঃখ বেশি ছিল, খুশি কম। ফাতু, সে খুব ধীরে বলল, যেন তাকে বিশ্বাস না হয় যে তিনি সত্যি সামনে দাঁড়িয়ে আছেন। ফাতিমা সিঁড়ি থেকে নেমে এলেন।
তার পদক্ষেপ টলমল করছিল। মামুদ সাহেব এবং নিরাপত্তা কর্মীরা তার পিছনে ছুটলেন। ম্যাডাম, আপনি কাছে যাবেন না, এটা বিপজ্জনক হতে পারে। ফাতিমা হাতের ইশারায় সবাইকে সেখানে থামার নির্দেশ দিলেন। তিনি সেই ভিক্ষুকের কাছে পৌঁছলেন। দুর্গন্ধের ঝাপটা এলো, কিন্তু ফাতিমার যেন কোনো সচেতনতা ছিল না। তিনি সেই মানুষের মুখটা গভীরভাবে দেখলেন। ধুলোর স্তরের নিচে সেই চেনা চেহারা ছিল, সেই কপাল, সেই চোখ, যা কখনো তার জন্য স্বপ্ন দেখত। রাহাত। ফাতিমার গলা থেকে আওয়াজ কোনোমতে বেরোল। রাহাত তার নোংরা হাত পিছনে লুকিয়ে রাখল। হয়তো তাকে লজ্জা আসছিল যে সে তার ফাতুকে নোংরা না করে। চিনতে পেরেছিস? আমাকে মনে হয়েছে তুই ভুলে গেছিস, কালেক্টর হয়ে। রাহাতের আওয়াজ ছেঁড়া ছিল, যেন বছর ধরে ঠিক করে বলেনি। পুরো অফিস, কর্মী, চপরাশি, বাবু, ফরিয়াদি সবাই তামাশা দেখার মতো দেখছিল। তাদের বোঝা যাচ্ছিল না যে কি হচ্ছে, এবং তারপর সেটা ঘটল যার কল্পনা কেউ স্বপ্নেও করেনি। জেলার সবচেয়ে শক্তিশালী মহিলা ডিএম ফাতিমা রহমান সেই নোংরা দুর্গন্ধময় ভিক্ষুকের পায়ে পড়ে গেলেন। তিনি তার কপাল, তার ধুলোভরা খালি পায়ে রাখলেন এবং ফুটফুট করে কাঁদতে লাগলেন। রাহাত, তুমি এই অবস্থায় কোথায় ছিলে তুমি? আমি তোমাকে কোথায় না খুঁজেছি। ফাতিমার কান্না কোনো শিশুর মতো ছিল। তার অহংকার, তার পদ, সবকিছু সেই অশ্রুতে ভেসে গেল। রাহাত কাঁপতে কাঁপতে বলল, হরে ফাতু, এটা কি করছিস? তুই ডিএম, লোক দেখছে, উঠ পাগলি, আমার পা নোংরা। ফাতিমা তার পা ছাড়েননি। তিনি সেখানে হাঁটু গেড়ে বসে রইলেন, উপর দেখলেন এবং অশ্রুতে ভেজা মুখ নিয়ে চিৎকার করলেন, হরে দাঁড়িয়ে কি সবাই, জল আনো, গাড়ি বের করো, এটা আমার পতি, রাহাত আলী। স্তব্ধতা, একটা এমন স্তব্ধতা যা সোরের চেয়ে বেশি ভারী ছিল। ডিএম সাইবার পতি, এই ভিক্ষুক। মামুদ সাহেবের হাত থেকে ফাইল ছুটে পড়ে গেল। পুলিশ কর্মীদের ঘাম ছুটে গেল যে তারা এখনই সাহেবকে লাঠি মেরেছে। ফাতিমা রাহাতের হাত ধরলেন, সেই হাত যা কখনো শক্তিশালী ছিল, এখন হাড়ের কাঠামো ছিল। চলো ভিতরে। তিনি আদেশ নয়, বরং অনুরোধ করলেন। রাহাত কালেক্টরেটের সেই বিশাল ভবনটা দেখল এবং তারপর তার ছেঁড়া কামিজটা। ফাতু, আমি ভিতরে যাব না। লোক কথা বানাবে, তোর অপমান হবে। আমি তো শুধু শুধু তোকে এক নজর দেখতে এসেছি যে তুই খুশি আছিস কিনা। আমার খুশি তুমি রাহাত, এবং যদি তুমি সাথে না, তো এই চেয়ার, এই বাংলো, এই রুতবা সব আগুন লাগুক। চলো ভিতরে। ফাতিমা তার হাত শক্ত করে ধরে রাখলেন এবং তাকে টেনে তার অফিসের দিকে নিয়ে গেলেন। যে পথ দিয়ে তিনি গেলেন, লোক দেওয়ালে সেটে গেল। সেই দৃশ্য অবিশ্বাস্য ছিল। একদিকে সাফসুত্র কড়া শাড়িতে আবৃত ডিএম সাহিবা এবং তার হাত ধরে একটা ছিন্নহাল ভিক্ষুক। কিন্তু সেই সময় ফাতিমার চোখে যে গর্ব এবং আপনত্ব ছিল, সেটা কাউকে কিছু বলার সাহস দেয়নি। যত তাড়াতাড়ি ফাতিমা রাহাতকে তার চেম্বারের সোফায় বসিয়ে নিজে তার পায়ের কাছে বসলেন এবং নিজের হাত দিয়ে তার নোংরা পা ধুতে লাগলেন। সময়ের চাকা পিছনে ঘুরে গেল। 10 বছর আগে লখনৌ ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরি। এই গল্প আজকের এই আলিশান অফিস থেকে নয়, বরং লখনৌয়ের সরু গলি এবং বইয়ের দুনিয়া থেকে শুরু হয়েছে। ফাতিমা একটা খুবই সাধারণ পরিবার থেকে ছিলেন। পিতা একটা ছোট স্কুলে ক্লার্ক ছিলেন এবং মা সেলাইয়ের কাজ করতেন। ঘরে টাকার অভাব সবসময় থাকত, কিন্তু ফাতিমার চোখে একটা স্বপ্ন ছিল আইএএস হওয়ার। তার কাছে না তো কোচিংয়ের টাকা ছিল, না তো মহঙ্গা বইয়ের। তার একমাত্র সাহায্য ছিল ইউনিভার্সিটির লাইব্রেরি। অন্যদিকে ছিল রাহাত আলী, একটা জমিদার পরিবারের একমাত্র ছেলে, নির্ভাবনায় স্বাধীনচেতা এবং হৃদয়ের রাজা। তাকে পড়াশোনা থেকে বেশি বন্ধু এবং রাজনীতিতে আগ্রহ ছিল। তার কাছে সব কিছু ছিল, টাকা, গাড়ি, প্রভাব, কিন্তু তার ভিতরে একটা শূন্যতা ছিল যা সে নিজে বুঝতে পারত না। এই দুজনের মিলন একটা ঝগড়া থেকে শুরু হয়েছে। একদিন লাইব্রেরিতে মডার্ন হিস্ট্রির একটা মাত্র বই বাকি ছিল। ফাতিমা সেটা প্রথম দেখেছে, কিন্তু রাহাত সেটা তুলে নিয়েছে। এক্সকিউজ মি, এই বইটা আমি প্রথম দেখেছি। ফাতিমা তার চশমার পিছন থেকে ঘুরে বললেন। রাহাত ঘুরে দেখল, সাধারণ মেয়ে, তেলমাখা চুল, সাদা স্যুট। সে হেসে বলল, ম্যাডাম, দেখা এবং পাওয়া দুটোতে পার্থক্য আছে। এটা এখন আমার হাতে। আমার এটার দরকার, আমার পরীক্ষা আছে। ফাতিমার আওয়াজে অসহায়তা ছিল। রাহাত এক মুহূর্ত তাকে দেখল। তার চোখে সেই তৃষ্ণা ছিল যা রাহাত কখনো তার জন্য অনুভব করেনি। সে কিছু না বলে বইটা ফাতিমার দিকে বাড়িয়ে দিল। রাখো। যাই হোক, আমি এটা পড়ে কি করব, বালিশই বানাবো। সেই ছোট মিলন বন্ধুত্বে পরিণত হয়েছে। রাহাতকে ফাতিমার নিষ্ঠা আকর্ষণ করত,
সে দেখত যে কিভাবে তিনি লাঞ্চের টাকা বাঁচিয়ে ফটোকপি করাত, কিভাবে তিনি পুরানো বইয়ে দুনিয়া খুঁজে নিত। ধীরে ধীরে রাহাত, যে কখনো ক্লাস যেত না, সে ফাতিমার সাথে ঘণ্টার পর ঘণ্টা লাইব্রেরিতে বসতে লাগল। সে পড়ত না, শুধু ফাতিমাকে পড়তে দেখত। 2 বছর কেটে গেল। ফাতিমা এবং রাহাত একে অপরের খুব কাছে এসেছে। কিন্তু এই প্রেম সাধারণ ছিল না। ফাতিমা জানতেন যে রাহাতের দুনিয়া তার থেকে অনেক আলাদা। সে একটা প্রাসাদের রাজপুত্র ছিল এবং তিনি একটা ঝুপড়ির আশা। তারপর এলো সেই দিন যা সবকিছু বদলে দিল। ইউপিএসসির ফর্ম ভরার সময় ছিল। ফাতিমার পিতা অসুস্থ হয়ে গেলেন। তাদের সব জমা পুঁজি চিকিৎসায় খরচ হয়ে গেল। ফাতিমার কাছে ফর্ম ভরার এবং দিল্লি গিয়ে মেন্সের প্রস্তুতি করার জন্য একটি কড়িও ছিল না। তিনি হার মেনে নিয়েছেন। এক সন্ধ্যায় তিনি যমুনা তীরে ঢাটে বসে কাঁদছিলেন। রাহাত সেখানে এলো। কি হয়েছে ফাতু, কাঁদছিস কেন? সব শেষ হয়ে গেল রাহাত, পিতাজির অসুস্থতা, টাকা নেই, আমি দিল্লি যেতে পারবো না। আমার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। আমাকে এখন চাকরি করতে হবে, ক্লার্কের বা শিক্ষকের। রাহাত তাকে দেখল। তাকে জানা ছিল যে ফাতিমার জন্য এই স্বপ্ন কি অর্থ রাখে। টাকার চিন্তা তুই কেন করছিস? আমি আছি না। না রাহাত, ফাতিমা মানা করলেন। আমি তোমার থেকে টাকা নিতে পারবো না। আমাদের সম্পর্ক বন্ধুত্বের, উপকারের নয়, এবং তোমার পিতা যাই হোক আমাদের মিলমিশের বিরুদ্ধে। যদি আমি তাদের থেকে টাকা নিই তো আমার স্বাভিমান মরে যাবে। রাহাত চুপ হয়ে গেল। তাকে জানা ছিল ফাতিমা জেদি। পরের দিন রাহাত একটা এমন সিদ্ধান্ত নিল যা তার পুরো জীবন উল্টে দিল। সে তার প্রিয় বুলেট বাইক বেচে দিল, তার সোনার চেইন বেচে দিল, এমনকি তার পিতার তিজোরি থেকে কিছু টাকা চুরি করল। সে সেই সব টাকা একটা খামে ঢকাল এবং ফাতিমার ঘরে গেল। এটা নাও, সে টাকা ধরিয়ে বলল। এটা কারো উপকার নয়, এটা একটা স্কলারশিপ, রাহাত ট্রাস্টের পক্ষ থেকে। যখন তুই অফিসার হবি তখন সুদ সহ ফিরিয়ে দিস। ফাতিমা জানতেন যে এটা মিথ্যা, কিন্তু রাহাতের চোখে যে বিশ্বাস ছিল সেটা তাকে মানা করতে দেয়নি। ফাতিমা দিল্লি চলে গেলেন। রাহাত তাকে প্রতিশ্রুতি দিল যে সে এখানে থেকে তার পিতার ব্যবসা সামলাবে এবং তার অপেক্ষা করবে। দিল্লিতে ফাতিমা দিন রাত এক করে দিলেন। তাকে শুধু একটা মুখ মনে থাকত, রাহাতের। 2 বছরের কঠিন পরিশ্রমের পর ফলাফল এলো। ফাতিমা রহমান অল ইন্ডিয়া র্যাঙ্ক 12। তিনি আইএএস হয়ে গেলেন। খুশিতে তিনি প্রথমে রাহাতের নম্বরে কল করলেন। এই নম্বর উপস্থিত নেই। তিনি বারবার চেষ্টা করলেন। তারপর তিনি রাহাতের বন্ধুদের ফোন করলেন। উত্তর মিলল, রাহাত, ওরে, তাকে তো তার বাপ ঘর থেকে বের করে দিয়েছে। কি? ফাতিমার পায়ের তলে মাটি সরে গেল। হ্যাঁ ফাতিমা, যেদিন তুই দিল্লি গেলি সেই দিন রাহাতের পিতাকে জানা গেল যে সে চুরি করেছে তোর জন্য। তারা তাকে খুব মারল এবং ঘর থেকে বিতাড়িত করল। রাহাত তার সব কিছু ছাড়িয়ে দিল, কিন্তু তোর নাম বলেনি যে টাকা কার জন্য ছিল। সে শুধু বলল যে আমি জুয়ায় উড়িয়ে দিয়েছি, যাতে তোর নামে কোনো আঁচ না আসে। ফাতিমা শুনে হতবুদ্ধি হয়ে গেলেন। যে মানুষ তার স্বপ্নের জন্য তার ঘর, তার পরিবার, তার সম্মান সব কিছু দাওয়ায় লাগিয়ে দিল, সে আজ রাস্তায় ছিল। ফাতিমা তৎক্ষণাৎ ফিরে লখনৌতে ফিরে এলেন। তিনি রাহাতকে পাগলের মতো খুঁজলেন, প্রত্যেক গলি, প্রত্যেক চৌরাহা, প্রত্যেক মসজিদ, কিন্তু রাহাত কোথাও মিলল না। কেউ বলল সে শহর ছাড়িয়ে চলে গেছে, কেউ বলল সে মারা গেছে। ফাতিমা ভেঙে পড়েছেন, কিন্তু তিনি কসম খেয়েছেন তিনি রাহাতকে খুঁজে বের করবেন। তিনি বিবাহ করেননি। তিনি তার পুরো জীবন সেই একটা মানুষের অপেক্ষায় কাটানোর সিদ্ধান্ত নিলেন, যে তাকে বানিয়েছে। এবং আজ 7 বছর পর সেই রাহাত তাকে মিলল, কিন্তু এই অবস্থায়। ফিরে বর্তমানে ডিএম অফিস চেম্বারে। এসির ঠান্ডা ছিল, কিন্তু পরিবেশ উষ্ণ ছিল। ফাতিমা ওয়েটার থেকে গরম জল এবং তোয়ালে মঙ্গিয়েছেন। তিনি নিজে রাহাতের মুখ সাফ করতে লাগলেন। রাহাত সংকুচিত হয়ে গেল। ফাতু, ছাড় এটা সব, লোক কি বলবে? তুই এত বড় অফিসার এবং আমি। রাহাতের চোখে অশ্রু ছিল। ফাতিমা তার ঠোঁটে আঙুল রাখলেন। চুপ, একদম চুপ। আজ পর্যন্ত তুমি বলেছ এবং আমি শুনেছি, আজ আমি বলবো। ফাতিমা তার চোখ থেকে বয়ে যাওয়া অশ্রু মুছে উঠে দাঁড়ালেন। তিনি অফিসের দরজা খুললেন। বাইরে পুরো স্টাফ দাঁড়িয়েছিল। শোনো সবাই। ফাতিমার আওয়াজ গুঞ্জে উঠল। আজ আমি যা কিছু আছি, এই চেয়ারে, এই পদে, সেটা শুধু এবং শুধু এই মানুষের কারণে। এটা আমার দেবতা, আমার পতি। এরা আমাকে বানানোর জন্য নিজেকে মুছে দিয়েছে।
যদি কারো এদের থেকে, এদের কাপড় থেকে বা এদের দুর্গন্ধ থেকে সমস্যা থাকে তো সে এক্ষুনি বাইরে যেতে পারে, কিন্তু আমার রাহাতের বিরুদ্ধে একটা শব্দ আমি সহ্য করব না। পুরো অফিসে স্তব্ধতা ছিল, লোকের চোখে জল ছিল। তারা সব সময় ডিএম সাহিবার কড়া রূপ দেখেছে, কিন্তু আজ তার একটা স্ত্রী দেখল। ফাতিমা ফিরে মুড়লেন। তিনি দেখলেন যে রাহাত কাঁপছে, হয়তো ক্ষুধায় বা হয়তো লজ্জায়। ফাতিমা তার টিফিন বক্স খুললেন। সেটায় ঘরের বানানো রুটি ছিল। তিনি একটা গ্রাস ভেঙে রাহাতের মুখের দিকে বাড়ালেন। রাহাত কাঁপতে কাঁপতে মুখ খুলল। যত তাড়াতাড়ি সে প্রথম গ্রাস খেল, তার চোখ থেকে অশ্রুর বন্যা বেরিয়ে পড়ল। সে ফুঁপিয়ে কাঁদতে লাগল। সে যে বছর ধরে রাস্তায় ধাক্কা খাচ্ছিল, যাকে লোক দূর করত, আজ তাকে সেই সম্মান, সেই প্রেম মিলছে। ফাতু, আমাকে ক্ষমা কর। আমি তোর যোগ্য নেই। আমি এই কারণে তোর কাছে আসছিলাম না। আমি তোকে লজ্জিত করতে চাইনি। রাহাত কাঁদতে কাঁদতে বলল। ফাতিমা তাকে জড়িয়ে ধরলেন। সেই নোংরা দুর্গন্ধময় শরীরকে তার সাপসূত্র উর্দিতে লাগিয়ে নিলেন। তুমি আমার গৌরব রাহাত, তুমি জানো না যে আমি প্রত্যেক দিন কিভাবে মরেছি তোমার ছাড়া। এখন আমি তোমাকে কোথাও যেতে দেব না। সেই দিন কালেক্টর অফিসে কোনো কাজ হয়নি। সেই দিন সেখানে শুধু মানবতা এবং প্রেমের ফাইল খোলা ছিল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। রাহাতের এই অবস্থা কিভাবে হয়েছে, এই ৭ বছরে তার সাথে কি কি হয়েছে, এবং সমাজ কি একটা ডিএম এবং একটা ভিক্ষুকের সম্পর্ককে স্বীকার করবে? ফাতিমা জানতেন যে আসল লড়াই এখন শুরু হয়েছে, সমাজ থেকে, নিজের পরিবার থেকে, এবং হয়তো রাহাতের হারানো আত্মবিশ্বাস থেকে। সরকারি গাড়ি যখন বাংলোর পোর্চে থামল, তখন সেখানে উপস্থিত অর্দালি, মালি এবং রান্নাঘর হতভাগ হয়ে গেল। তারা দেখল যে তাদের ম্যাডাম, যে সবসময় তেজ পদক্ষেপে চলতেন এবং যার মুখে কড়া অনুশাসন থাকত, আজ খুব ধীরে ধীরে গাড়ি থেকে নামছেন। তারা পিছনের সিটের দরজা নিজে খুললেন এবং ভিতর থেকে একটা এমন মানুষকে বাইরে বের করলেন যাকে দেখে ঘৃণা আসা স্বাভাবিক ছিল। রাহাত সংকুচিত হয়ে গেল। তার পা সেই মখমলি কার্পেটে পড়তে দ্বিধা করছিল, যা পোর্চে বিছানো ছিল। ফাতু, আমি বাইরে ঠিক আছি। এটা সব নোংরা হয়ে যাবে, রাহাত বুড়বুড় করে বলল। তার আওয়াজে একটা অদ্ভুত টলমল ছিল, যেন তাকে বলার অভ্যাস ছেড়িয়ে গেছে। ফাতিমা তার কথা অশ্রুত করে দিলেন। তিনি রাহাতের হাত তার কাঁধে রাখলেন এবং তাকে সাহায্য দিয়ে ভিতরে নিয়ে গেলেন। আহমেদ চাচা, ফাতিমা জোরে ডাকলেন। পুরানো রান্নাঘরের আহমেদ চাচা ছুটে এলো। জি বিটিয়া। গরম জল প্রস্তুত করো এবং আলমারি থেকে সেই কুর্তা পায়জামা বের করো, যা আমি গত দিওয়ালিতে কিনেছি। তাড়াতাড়ি। আহমেদ চাচা বুঝতে পারেননি যে পুরুষের কাপড় কার জন্য। কিন্তু ফাতিমার মুখ দেখে তারা প্রশ্ন করার সাহস করেননি। ফাতিমা রাহাতকে বাথরুমে নিয়ে গেলেন। সেখানে ইটালিয়ান মার্বেল লাগানো ছিল এবং বড় বড় কাঁচের দেওয়াল ছিল। রাহাত নিজেকে আয়নায় দেখল এবং ভয় পেল। সে বছর ধরে তার মুখ দেখেনি। উলঝে যাওয়া জটা, ধাসা চোখ, গালে জমে যাওয়া ময়লার স্তর। কি এটা সেই রাহাত আলী যার ওপর কলেজের মেয়েরা প্রাণ ছিটকাত? কাপড় খোলো রাহাত, ফাতিমা বললেন। তিনি নল চালু করে দিয়েছেন। রাহাত হিচকিচাল। ফাতিমা, তু যা বাইরে, আমি করে নেব। আমি বলেছি খোলো। ফাতিমার আওয়াজে জেদ ছিল, কিন্তু চোখে নম্রতা। রাহাত কাঁপতে কাঁপতে হাত দিয়ে তার ছেঁড়া শার্টের বোতাম, যা বাকি ছিল, খুলল এবং শার্টটা নিচে ফেলে দিল। যত তাড়াতাড়ি শার্ট খোলা হলো, ফাতিমার মুখ থেকে একটা দমিত চিৎকার বেরোল। তিনি তার মুখ হাত দিয়ে চেপে সেখানে মাটিতে বসে পড়লেন। রাহাতের পিঠ এবং বুক, সেটা মানুষের শরীর কম এবং জুলুমের মানচিত্র বেশি লাগছিল। জায়গায় জায়গায় সিগারেট দিয়ে জ্বালানোর গভীর কালো নিশান ছিল। পিঠে কোড়া বা বেল্ট দিয়ে মারার উঠে যাওয়া নীল এবং লাল ঘা ছিল, যার মধ্যে কিছু এখনও কাঁচা ছিল। পাঁজর দেখা যাচ্ছিল, যেন চামড়ার নিচে হাড় গণনা করা যায়। এটা এটা কি রাহাত? ফাতিমা ফুঁপিয়ে উঠলেন। তিনি উঠে দাঁড়ালেন এবং তার আঙুল দিয়ে সেই নিশানগুলো ছুঁতে লাগলেন। রাহাত সিঁটিয়ে উঠল। কিছু নেই ফাতু, শুধু রাস্তায় থাকার ভাড়া। দুনিয়া মুক্তে ঘুমাতে দেয় না। ফাতিমা মগে জল ভরলেন এবং স্নান করাতে শুরু করলেন। যেমন করে ময়লার স্তর সরছে, তেমনি রাহাতের শরীরে হওয়া অত্যাচারের গল্প স্পষ্ট হচ্ছে। তার ডান পায়ে একটা গভীর গর্ত ছিল, যেন কেউ লোহার রড দিয়ে মেরেছে। এই পা? ফাতিমা জিজ্ঞাসা করলেন। সেটা ট্রাকের নিচে এসে গেছে। চিকিৎসার টাকা ছিল না তো নিজেই জোড়া হয়েছে, শুধু একটু বাঁকা জোড়া হয়েছে। রাহাত এমন করে বলল যেন এটা কোনো সাধারণ কথা।
ফাতিমা কাঁদতে থাকলেন এবং তাকে স্নান করাতে থাকলেন। সাবানের ফ্যানার সাথে রাহাতের শরীর থেকে বছরের ময়লা বয়ে যাচ্ছিল এবং ফাতিমার চোখ থেকে অনুতাপের অশ্রু। তাকে মনে হচ্ছিল যে প্রত্যেক ঘায়ে তার নাম লেখা। সাফ কাপড় পরার পর রাহাত কোনো শিশুর মতো লাগছিল। ফাতিমা তাকে নিজের হাত দিয়ে খাবার খাওয়ালেন। ডাল চাউলের প্রথম গ্রাস খেয়ে রাহাতের চোখে আবার জল এলো। সে তাড়াতাড়ি খাবার খেতে শুরু করল, এতটা দ্রুত যে তাকে দম বন্ধ হয়ে গেল। আরামে রাহাত, আরামে, কেউ ছিনবে না। ফাতিমা তার পিঠ থাপড়ালেন। খাওয়ার পর যখন রাহাতকে একটু সাহস মিলল, তখন ফাতিমা সেই প্রশ্ন করলেন যা তাকে ভিতর থেকে খেয়ে যাচ্ছিল। বলো রাহাত, আমাকে সব সত্য জানতে হবে। সেই দিনের পর কি হয়েছে? তুমি ঘরে কেন যাওনি? আমার কাছে কেন আসোনি? রাহাত জানালার বাইরে দেখতে লাগল। অন্ধকার হয়ে গেছে। তার চোখে অতীতের সেই মঞ্জর ভাসতে লাগল। ফাত্তু, রাহাত ভারী আওয়াজে বলতে শুরু করল, যেদিন তুই দিল্লি গেলি, বাবুজিকে জানা গেল। তারা আমাকে খুব মারল, বলল যে আমি খানদানের নাক কেটে দিয়েছি। তারা আমাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিল। আমার পকেটে ফুটি কড়ি ছিল না। সে এক মুহূর্ত থামল, তার শ্বাস ভারী হয়ে গেল। আমি তোর কাছে আসতে পারতাম, কিন্তু কোন মুখে আসতাম? আমি তোকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি একটা রাজকুমার। আমি তোর সামনে ভিক্ষুক হয়ে কিভাবে আসতাম? আমাকে মনে হয়েছে আমি কিছু কাজ করে নেব, টাকা কামাবো এবং তারপর তোর কাছে আসব। কিন্তু দুনিয়া খুব জালেম ফাত্তু। রাহাতের আওয়াজ কাঁপতে লাগল। লখনৌ থেকে বের হয়ে আমি কানপুর গেলাম। আমি মজুরি করলাম, ইট তুললাম। এই হাত যা কখনো কলম থেকে ভারী কিছু তুলত না, এগুলো দিয়ে আমি নর্দমা সাফ করলাম, যাতে দুবেলা রুটি খেতে পারি। ফাতিমার হৃদয় ডুবে যাচ্ছিল। তার রাহাত নর্দমা সাফ করছে? তারপর এক রাত রাহাতে মুখ ভয়ে ভরে গেল। আমি ফুটপাথে ঘুমোচ্ছিলাম। কিছু নেশাখোর এলো। তারা আমার থেকে টাকা চাইল। আমার কাছে সারাদিনের কামাইয়ের 50 টাকা ছিল। আমি দেইনি তো তারা আমাকে লোহার রড দিয়ে মারল। আমার পা ভেঙে গেল। তারা আমাকে অর্ধমৃত ছাড়িয়ে চলে গেল। আমি 3 দিন নালির কিনারে পড়ে রইলাম। কীড়া লেগে গেছে ঘায়ে। আমাকে মনে হয়েছে আমি মরে যাব। তারপর একটা বুড়ো ভিক্ষুক আমাকে জলপান করালো এবং আমাকে বাঁচালো। কিন্তু ততক্ষণে আমার পা খারাপ হয়ে গেছে। আমি চলতে পারতাম না, কাজ করতে পারতাম না। ফাতিমা শক্ত করে রাহাতের হাত ধরলেন। তার নখ রাহাতের হাতের তালুতে গেড়ে যাচ্ছিল এবং তারপর রাহাত ফাতিমার চোখে দেখল, আমি একদিন রদ্দি কাগজে তোর ফটো দেখলাম। তুই আইএএস হয়ে গেছিস। খবরের কাগজের প্রথম পাতায় তোর ছবি ছিল। তুই এত চমকাচ্ছিলিস, এত বড় লাগছিলিস। আমি সেই দিন আমার মৃত্যুর সিদ্ধান্ত নিলাম। কেন? ফাতিমা চিৎকার করলেন, কেন রাহাত? আমার কাছে চলে আসতে? কিভাবে আসতাম? রাহাত চিৎকার করল এবং প্রথমবার তার আওয়াজে সেই পুরানো দম দেখা গেল। আমি একটা লংরা নোংরা দুর্গন্ধময় ভিক্ষুক এবং জেলার কালেক্টর। দুনিয়া কি বলতো? লোক থুকত তোর ওপর, যে ডিএমের প্রতি ভিক্ষা মাঙে। তোর চেয়ার ছিনিয়ে যেত, তোর অপমান হতো। আমাকে তোর প্রেম চাই ফাতু, তোর দয়া নয়। এবং তোর অপমান তো আমি মরার সময়ও সহ্য করতে পারব না। এই কারণে আমি নিজেকে মেরে ফেললাম। আমি রাহাত আলীকে মেরে ফেললাম। আমি শুধু একটা পাগল হয়ে গেলাম। আমি জেনে বুঝে কুড়িয়ে পড়ে থাকতাম, জেনে বুঝে পাগলের মতো হরকত করতাম, যাতে কেউ আমাকে চেনে না। আমি শুধু দূর থেকে তোকে দেখতে চাইতাম। আজ আমি নিজেকে থামাতে পারিনি। আমাকে মনে হয়েছে হয়তো তুই আমাকে ভুলে গেছিস, কিন্তু রাহাত আর বলতে পারেনি। তার গলা রুদ্ধ হয়ে গেল। চেম্বারে স্তব্ধতা ছড়িয়ে গেল। এটা শুধু একটা গল্প ছিল না, এটা একটা বলিদানের গাথা ছিল। একটা প্রেমিক তার প্রেমিকার সাফল্য এবং সম্মানের জন্য তার পুরো জীবন, তার আত্মসম্মান নিয়ে শরীর পর্যন্ত সবকিছু নেউছাবার করে দিয়েছে। ফাতিমা উঠলেন। তিনি আলমারি থেকে তার সিঁদুরের ডিব্বা বের করলেন। তিনি রাহাতের কাছে এলেন এবং তার পায়ে তার মাথা রাখলেন। তুমি পাগল রাহাত, মহামূর্খ। তোমাকে মনে হয়েছে যে এই চেয়ার, এই বাংলো আমার জন্য তোমার থেকে বড়? যদি তুমি নালিতেও পড়ে থাকতে তো আমি সেখানে এসে তোমার সাথে থাকতাম। ফাতিমা মাথা তুললেন। তার মাঙের সিঁদুর রাহাতের পায়ে লেগে গেছে। আজ থেকে তুমি কোথাও যাবে না। দুনিয়াকে যা বলতে হয় বলুক। কাল সকালে পুরো শহর দেখবে যে ফাতিমা রহমানার প্রতি কে, এবং যে লোক তোমাকে ভিক্ষুক মনে করছে, কাল তাদের জানা যাবে যে তুমি হৃদয়ের কত বড় রাজা। কিন্তু তখনই দরজায় টোকা পড়ল। ম্যাডাম! বাইরে থেকে মাহমুদ সাহেবের ঘাবড়ানো আওয়াজ এলো। ফাতিমা অশ্রু মুছে দরজা খুললেন। কি কথা? মাহমুদ সাহেবের মুখ ঘামে ভেজা ছিল। ম্যাডাম,
খুব বড় গড়বড় হয়ে গেছে। সেটা সেই ভিক্ষুক মানে স্যার যাকে আপনি ভিতরে নিয়ে এসেছেন তার ভিডিও কেউ ভাইরাল করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার হাঙ্গামা মুছে গেছে। নিউজওয়ালারা বাইরে দাঁড়িয়ে আছে। হেডকোয়ার্টার থেকে কমিশনার সাহেবের ফোন লাইনে আছে। তারা জিজ্ঞাসা করছে যে কি ডিএম ম্যাডাম মানসিকভাবে অসুস্থ যে একটা ভিক্ষুককে ঘরে নিয়ে এসেছে। ফাতিমার চোখে এক মুহূর্তের জন্য ভয় এলো, কিন্তু পরের মুহূর্তে সেখানে অঙ্গার জ্বলে উঠল। তিনি পিছনে ঘুরে রাহাতকে দেখলেন, যে আবার ভয় পেয়ে কোণে দুবকে গেছে। ফাতিমা ফোন তুললেন। কমিশনার স্যারকে হোল্ডে রাখুন এবং মিডিয়াওয়ালাদের বলুন যে 10 মিনিটে প্রেস কনফারেন্স হবে। আমি এবং আমার পতি দুজনেই সাথে আসব। মাহমুদ সাহেব হতবাক হয়ে গেলেন। ম্যাডাম, কিন্তু ষাঁড়ের অবস্থা এবং আপনার কেরিয়ার, আমার কেরিয়ার রাহাতের দেওয়া ভিক্ষা। মাহমুদ সাহেব, ফাতিমা কড়া আওয়াজে বললেন, এবং আজ আমি তার ঋণ তো চুকাতে পারব না, কিন্তু দুনিয়াকে এটা নিশ্চয়ই বলতে পারি যে ত্যাগের পরিভাষা কি হয়। চলুন। দরজা বন্ধ হল। ফাতিমা রাহাতের কাছে গেলেন। তিনি আলমারি থেকে একটা শেরওয়ানি বের করলেন, যা তিনি রাহাতের জন্য কখনো কিনেছেন, এই আশায় যে সে কখনো তো মিলবে। উঠো রাহাত, প্রস্তুত হয়ে নাও। খুব লুকিয়ে লুকিয়ে লোক থেকে আজ দুনিয়াকে তোমার আসল চেহারা দেখতে হবে। রাহাত ভয়ে বলল, ফাতু, তারা তোকে বরবাদ করে দেবে। ফাতিমা হেসে তার গালে হাত রাখলেন। যতক্ষণ তুমি সাথে আছো আমাকে কেউ বরবাদ করতে পারবে না। চলো। বাইরে মিডিয়ার জমায়েত ছিল। ক্যামেরার ফ্ল্যাশলাইট চমকাচ্ছে, লোক নানা রকম কথা বলছিল। ডিএম পাগল হয়ে গেছে, এটা কোনো নাটক, ভিক্ষুককে পতি বলছে। তখনই বাংলোর প্রধান দ্বার খুলল। ফাতিমা রহমান বাইরে এলেন, পুরো উর্দিতে নয়, বরং একটা সাধারণ গৃহিণীর মতো, এবং তার হাত ধরে টলমল পদক্ষেপে চলছে রাহাত। সে এখনও দুর্বল ছিল, মুখে চোটের নিশান ছিল, কিন্তু তার চোখে এখন ভয় ছিল না, কারণ তার হাত তার ফাতু ধরে রেখেছে। এই দৃশ্য দেখে ক্যামেরা শান্ত হয়নি, বরং আরও জোরে চমকাতে লাগল। একটা ঝড় আসতে চলেছে, এমন ঝড় যা হয় ফাতিমার কেরিয়ার ধ্বংস করবে বা সমাজের চিন্তা বদলে দেবে। হাজারো ক্যামেরার ফ্ল্যাশলাইট একসাথে চমকাচ্ছে, যেন আকাশ থেকে বিদ্যুৎ পড়ছে। মিডিয়ার মাইক তলোয়ারের মতো টেনেছিল। পুরো শহর, রাজ্য এবং হয়তো দেশ এই লাইভ টেলিকাস্ট দেখছে। একদিকে ছিল জেলার তেজতর্রার ডিএম ফাতিমা রহমান এবং অন্যদিকে চেয়ারে সংকুচিত হয়ে বসে রাহাত। রাহাত শেরওয়ানি তো পড়েছে, চুলও সোজা হয়েছে, কিন্তু তার চোখে সেই 7 বছর পুরানো ভয় ছিল। সে বারবার তার হাতের তালু ঘষছিল, যেন এখনও সেগুলোতে লেগে যাওয়া ময়লা সাফ করার চেষ্টা করছে। একটা সাংবাদিক চিৎকার করে প্রশ্ন ছুড়ল, ম্যাডাম, সোশ্যাল মিডিয়ায় লোক বলছে যে এটা একটা পাবলিসিটি স্টান্ট। কি এটা সত্য যে আপনি একটা মানসিক রোগী ভিক্ষুককে পতি বানিয়ে ঘরে রেখেছেন? কি এটা প্রশাসনের গরিমার বিরুদ্ধে নয়? ভিড়ে ফুসফুসাহট হল। রাহাতের মাথা লজ্জায় নেমে গেল। ফাতিমা মাইক ধরলেন, তার আওয়াজে কম্পন নয়, দহার ছিল। গরিমা। ফাতিমা তীক্ষ্ণ চোখে সাংবাদিককে দেখলেন। গরিমা কাপড় থেকে নয়, কর্ম থেকে হয়। আপনি যাকে ভিক্ষুক বলছেন, যদি সে না থাকত তো আজ এই চেয়ারে আমি থাকতাম না। হয়তো আমি কোনো স্কুলে ক্লার্ক হতাম বা কারো ঘরে বাসন মাজতাম। স্তব্ধতা ছড়িয়ে গেল। ফাতিমা রাহাতের হাত কার হাতে নিলেন এবং ওপর তুললেন। রাহাতের হাত কাঁপছিল। সেটায় জ্বালানো সিগারেটের নিশান এবং পুরানো ঘা এখনও স্পষ্ট দেখা যাচ্ছে। দেখছেন এই নিশান? ফাতিমার আওয়াজ ভারী হয়ে গেল। এই নিশান কোনো অপরাধের নয়, এই নিশান একটা প্রেম কথার সাক্ষী। 7 বছর আগে এই মানুষ তার পিতার তিজোরি থেকে টাকা চুরি করেছে, নিজের জন্য নয়, আমার আইএএসের কোচিংয়ের ফি ভরার জন্য। সেই চুরির শাস্তি এটা মিলেছে যে এটাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এটা রাস্তায় লাঠি খেয়েছে, নর্দমা সাফ করেছে, ঝুটা খেয়েছে, কিন্তু কখনো আমার নাম নেয়নি। কেন? যাতে আমার কেরিয়ারে আঁচ না আসে। ক্যামেরা জুম ইন হয়ে গেল। লোকের শ্বাস থেমে গেল। আজ আপনি আমার থেকে জিজ্ঞাসা করছেন যে আমি একটা ভিক্ষুককে কেন আপনিয়েছি? ফাতিমার চোখ থেকে একটা অশ্রু টপকে পড়ল, কিন্তু আওয়াজ ভাঙেনি। আমি ভিক্ষুককে আপনিয়েছি না, আমি সেই রাজাকে আপনিয়েছি যে তার পুরো সলতানাত একটা মেয়ের স্বপ্নে লুটিয়ে দিয়েছে। যদি ত্যাগের কোনো মূর্তি হয় তো সেটা রাহাত আলী। এবং হ্যাঁ, যদি এই মানুষকে পতি বলার কারণে আমার চাকরি যায় তো আমি এখনই আমার ইস্তিফা দেওয়ার জন্য প্রস্তুত। সেই মুহূর্তে সেখানে উপস্থিত প্রত্যেক মানুষকে তার ভিতরে একটা ছোটত্ব অনুভব হল। যে সাংবাদিক প্রশ্ন করছিল তাদের মাইক নিচে হয়ে গেল। তখনই ভিড়ের পিছন থেকে আরেকটা হালচাল হল। গেটে দাঁড়ানো পুলিশকর্মীরা কাউকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সেই মানুষ চিৎকার করছিল, আমাকে যেতে দাও, আমাকে আমার ছেলের সাথে মিলতে হবে। এই আওয়াজ রাহাতের কানে গলিত সীসার মতো পড়ল। সে চেয়ার থেকে উঠে দাঁড়াল। তার শরীর কাঁপতে লাগল। ভিড় চিরে একটা বুড়ো অসহায় মানুষ সামনে এলো। মহঙ্গা কাপড়, কিন্তু মুখে হাওয়া উঠছে। সে ছিল আবদুল্লাহ আলী, রাহাতের পিতা। টিভিতে নিউজ ফ্ল্যাশ হতেই তাদের অহংকার চুরমার হয়ে গেছে। 7 বছর ধরে তারা ভেবেছে যে তাদের ছেলে আইয়াস ছিল, চোর ছিল, কিন্তু আজ ফাতিমার কথা তাদের আত্মাকে ঝাঁকুনি দিয়েছে।
আবদুল্লাহ আলী টনমল করে মঞ্চের দিকে বাড়ল। তাদের চোখ সোজা রাহাতের উপর ছিল। রাহাত যে কখনো সিংহের মতো দহাড়ত, আজ তার পিতাকে দেখে একটা ভয় পাওয়া শিশুর মতো ফাতিমার পিছনে লুকানোর চেষ্টা করছিল। রাহাত আবদুল্লার আওয়াজে একটা পিতার বিলাপ ছিল। রাহাত পিছনে হটতে লাগল। বাবুজি, আমি টাকা নিইনি জুয়ার জন্য, সেটা ফাতিমার জন্য। আমাকে মারবেন না বাবুজি, আমি চলে যাব। রাহাতের এই কথা, আমাকে মারবেন না, শুনে আবদুল্লা আলীর পায়ের তলে মাটি সরে গেল। তাদের ছেলের মনে তাদের এত ভয়, তারা কি বানিয়েছে তার হাসতে খেলতে ছেলেকে? আবদুল্লা আলী ছুটে মঞ্চে উঠল এবং রাহাতের পায়ে পড়ে গেল। হ্যাঁ, এলাকার সবচেয়ে অহংকারী জমিদার তার ভিক্ষুক ছেলের পায়ে পড়ে কাঁদছিল। আমাকে ক্ষমা কর আমার সন্তান, আমি অন্ধ হয়ে গেছি। আমি আমার মিথ্যে শানের জন্য তোকে মেরে ফেললাম। তুই হীরা ছিলিস এবং আমি তোকে কয়লা মনে করেছি। উঠ রাহাত, আমাকে শাস্তি দাও, আমাকে গালি দাও, কিন্তু আমার থেকে ভয় পাস না বাবা, আমি তোর অপরাধী। পুরো মিডিয়া স্তব্ধ ছিল। লাইভ টিভিতে একটা পিতার অনুতাপ দেশ দেখছিল। ফাতিমা সামনে বেড়ে শ্বশুরজিকে তুললেন। পিতাজি, এখন খুব দেরি হয়ে গেছে ক্ষমার জন্য, কিন্তু রাহাতকে এখন আপনার মারেজ নয়, আপনার প্রেমের দরকার। এর ঘা শরীরে কম, রুহে বেশি। রাহাত ধীরে ধীরে সামনে বাড়ল। সে কাঁপতে কাঁপতে হাত দিয়ে তার পিতার পা ছুঁয়ে নিল। সে কিছু বলেনি, শুধু তার পিতার বুকে লেগে গেল। বাপ ছেলের সেই মিলন অশ্রুর বন্যায় ডুবে গেল। সেই দিন সেখানে দাঁড়ানো প্রত্যেক পাথর হৃদয় মানুষ কাঁদল। প্রেস কনফারেন্স শেষ হয়েছে, কিন্তু আসল লড়াই এখনও বাকি ছিল। পরের কয়েক সপ্তাহ ফাতিমা এবং রাহাতের জন্য সহজ ছিল না। প্রশাসন ফাতিমার বিরুদ্ধে তদন্ত বসিয়েছে। প্রশ্ন উঠল যে কি একটা ডিএমের প্রতি মানসিকভাবে সুস্থ, কি এটাই নিরাপত্তার ঝুঁকি? কিন্তু সমাজ বদলে গেছে। সোশ্যাল মিডিয়ায় রাহাত দ্য হিরো ট্রেন্ড করতে লাগল। দেশভর থেকে লোক রাহাতের সমর্থনে দাঁড়িয়ে গেল। যে ভিক্ষুককে লোক কাল পর্যন্ত দূর করত, আজ লোক তার ত্যাগের পূজা করছে। হাজারো চিঠি, ফুল এবং ওষুধ ডিএম আবাসে আসতে লাগল। ফাতিমা রাহাতের চিকিৎসা শুরু করালেন। দেশের সবচেয়ে বড় মনোচিকিৎসক, সাইকিয়াট্রিস্ট এবং হাড়ের ডাক্তাররা রাহাতের দায়িত্ব নিল। রাহাতের জন্য সাধারণ জীবনে ফিরে আসা কঠিন ছিল। সে রাতে চমকে উঠত, তাকে মনে হতো যে কেউ তাকে মারতে আসছে। সে বিছানায় ঘুমানোর পরিবর্তে মাটিতে ঘুমাত। ফাতিমা একটা মায়ের মতো তার যত্ন নিলেন। তিনি অফিস থেকে তাড়াতাড়ি আসতেন, রাহাতকে তার সাথে বসিয়ে বই পড়তেন, তাকে পুরানো স্মৃতি মনে করাতেন, তাকে এই বিশ্বাস দিতেন যে এখন সে নিরাপদ। রাহাতের পিতাও এখন সেই গেস্ট হাউসে থেকে গেল, তার ছেলের সেবা করার জন্য। ধীরে ধীরে প্রেম সেই কাজ করে দেখাল যা ওষুধ করতে পারেনি। রাহাতের চোখ থেকে ভয় চলে যেতে লাগল এবং চমক ফিরে আসতে লাগল। 2 বছর পর একটা নতুন সকাল, টাউন হল, জিরা মুখ্যালয়। আজ শহরে একটা বড় উদ্ঘাটন অনুষ্ঠান ছিল। মঞ্চ সাজানো ছিল। প্রধান অতিথি হিসেবে ডিএম ফাতিমা রহমান মাইকে ছিলেন। আজ আমরা এই আশ্রয়গৃহ, শেল্টার হোমের উদ্ঘাটন করছি। এটা শুধু একটা ভবন নয়, এটা সেই হাজারো অসহায় লোকের আশা যারা রাস্তায় প্রাণ ত্যাগ করে। এবং এই প্রজেক্টের স্বপ্ন এবং এর পুরো ফান্ডিং যারা দিয়েছে, আমি তাদের মঞ্চে ডাকতে চাই। ফাতিমা হাসলেন এবং ঘুরলেন। মিস্টার রাহাত আলী। তালির গড়গড়াহটে হল গুঞ্জে উঠল। রাহাত মঞ্চে এলো। এখন সে লংরা নয়, সার্জারি সফল হয়েছে। সে একটা সাদা কিন্তু সুরুচিপূর্ণ কুর্তা পরেছে। মুখে এখন সেই 7 বছর পুরানো তেজ এবং আত্মবিশ্বাস ছিল, কিন্তু সাথে একটা গভীরতা ছিল যা শুধু দুঃখ সহ্য করার পর আসে। রাহাত মাইক সামলাল। বন্ধুরা, রাহাত বলল, আমি জানি যে রাস্তায় ক্ষুধা কি হয়। আমি জানি যে যখন শীতে আপনার কাছে ঢাকার জন্য টাটের বস্তাও না থাকে, তো ঠান্ডায় তাঁপা কেমন লাগে। আমি সেটা জিয়েছি। সে ভিড়ে বসা যুবকদের দেখল। লোক বলে যে প্রেমে আমরা তাজমহল বানিয়েছি, কিন্তু আসল প্রেম সেটা নয় যা মরার পর মকবরা বানায়। আসল প্রেম সেটা যা জীবিত থাকতে আপনাকে মানুষ বানায়। আমার স্ত্রী ফাতিমা আমাকে মানুষ বানিয়েছে, এবং আজ আমি এই প্রতিশ্রুতি করছি যে এই শহরে কোনো রাহাত এখন ক্ষুধায় মরবে না, কোনো চিকিৎসা ছাড়া তড়পাবে না। রাহাত এখন শুধু ডিএমের প্রতি নয়, সে একটা সমাজ সংস্কারক ছিল। সে তার পিতার সম্পত্তির একটা বড় অংশ গরিবদের জন্য দান করে দিয়েছে। সে রাহাত ফাউন্ডেশন চালায়, যা বেঘর, মানসিকভাবে অসুস্থ এবং অসহায় লোকদের নতুন জীবন দেয়। অনুষ্ঠানের পর ভিড় ছিন্ন হয়ে গেছে। ফাতিমা এবং রাহাত তাদের গাড়ির কাছে দাঁড়িয়েছিল। ফাতিমা রাহাতের কলার ঠিক করলেন। আজ খুব ভালো বলেছ তুমি, আমাকে গর্ব হয় তোমার উপর। রাহাত ফাতিমার চোখে দেখল। গর্ব আমার উপর নয়, নিজের পছন্দের উপর করো ফাতু। যদি তুই সেই দিন কালেক্টরেটের গেটে সেই নোংরা ভিক্ষুককে গলে না লাগাতিস, তো আজ এই রাহাত জীবিত হতো না।
ফাতিমা হাসলেন। তুমি আমাকে বানিয়েছ, আমি তোমাকে বাঁচিয়েছি, হিসাব সমান। রাহাত হাসল। 7 বছর পর সে খোলামেলা হাসল। না ম্যাডাম ডিএম, প্রেমে হিসাব হয় না, শুধু অহিসাবই হয়। দুজনে গাড়িতে বসল। সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু তাদের জীবনে এখন কখনো অন্ধকার হবে না। এই গল্প শুধু ফাতিমা এবং রাহাতের নয়, এই গল্প সেই বিশ্বাসের যা আমরা প্রায়ই হারিয়ে ফেলি। সমাজ রাহাতকে ভিক্ষুকের লেবেল দিয়েছে, কিন্তু ফাতিমা সেই ছেঁড়া লিবাসের ভিতরে লুকানো ত্যাগ দেখেছে। সত্য প্রেম সেটা নয় যা আপনাকে পূর্ণ করে, বরং সেটা যা আপনাকে তখন ধরে রাখে যখন আপনি সম্পূর্ণ ভেঙে পড়েছেন। রাহাতের ত্যাগ এবং ফাতিমার সমর্পণ এটা প্রমাণ করে যে পদ, প্রতিষ্ঠা এবং টাকা সব প্রেম এবং মান্যতার সামনে বামন। যদি আপনাকে এই ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।